Assalamu alaikum professionals. Industries Insider Brigadeর ফ্ল্যাগশিপ শো আইআইবি লিডারশিপ স্পটলাইট সিজন 1 আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা পর্বে আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ক্রস ইন্ডাস্ট্রিতে যারা আছেন লিডার্স যারা ইন্ডাস্ট্রিকে লিড করছেন এবং তাদের ইনসাইটস গুলোর মাধ্যমে ফ্রেশ গ্রাজুয়েট থেকে প্রফেশনাল যারা আছে সবাই উদ্বুদ্ধ হন, তাই এই ধরনের মানুষগুলোকে আমরা নিয়ে আসবো। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের একজন বিশেষ করে তরুণদের কাছে পরিচিত একজন মুখ এবং তরুণদের আইডল বলা যেতে পারে। আমাদের সাথে আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন মুনাফ মুজিব চৌধুরী ভাইয়া। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো, এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মুনাফ ভাই, আমরা আপনার দীর্ঘ 15 বছরের অধিক সময়ের একটা ক্যারিয়ার সম্পর্কে আমরা জানি। সেখানে আপনি ব্র্যান্ড কমিউনিকেশন নিয়ে কাজ করেছেন ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে। তো আমাদের শুরুতেই জানা থাকবে যে আপনার আমি একেবারে শুরুতে আপনার মুখ থেকে জানতে চাইবো আপনার ক্যারিয়ারের জার্নিটা। আচ্ছা, আমার ক্যারিয়ার জার্নিটা তো মানে আমি যদি একটু শর্টে বলি, জি, আমার ক্যারিয়ার জার্নিটা হচ্ছে আমি প্রথম আসলে শুরু করি আমি কিছু ওই যে ব্যাক ইন মিড 2000s এর দিকে আমি হচ্ছে কিছু আউটসোর্সিং কোম্পানিতে কাজ করতাম আর কি। So, তখন যেটা হইতো যে আমরা সারা রাত জেগে থেকে ওই আমেরিকাতে কানাডাতে বিভিন্ন টাইপের হতো। ওকে, ওই অনলাইনে সেল করা মানে অনলাইন মানে ফোন দিয়ে বিভিন্ন জিনিস সেল করতাম আর কি। আচ্ছা, ওই টাইম দিস ইজ ব্যাক ইন 2000 কত হবে 8-9 এরকম টাইমে হবে আগে। বাট মানে এইগুলা করতাম। তো ওখানে আই ওয়াজ ওয়ার্কিং ফর দিস কোম্পানি, বাংলাদেশি একটা আউটসোর্সিং কোম্পানি। তাদের মানে আমরা হচ্ছে বাংলাদেশ অপারেশন অফিস ছিলাম, যারা কিনা এখান থেকে অনলাইনে টেলিসেলস করতাম আর হচ্ছে কাস্টমার সার্ভিস ছিল, বাট মেইন অপারেশনটা ছিল এই কোম্পানির আমেরিকাতে। সো বাট আমি হচ্ছে এরপরে আসলে যখন এই মার্কেটিং অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে ঢুকি, সো আমি প্রথমে বিটিএল এজেন্সি এসব জায়গায় কাজ করি। মানে সেখানে একটা বেশ কিছু কাজ করা হয় বিটিএল ইভেন্ট অ্যাক্টিভেশন এই টাইপের জিনিসে। সেখান থেকে হচ্ছে কিউবি নামে একটা ব্র্যান্ড ছিল, কিউবি ওয়্যারলেস ইন্টারনেট বাংলাদেশ ওই টাইমে মোবাইল ইন্টারনেটের মধ্যে খুব ছিল। সো আমি ওইখানে ব্র্যান্ড টিমে কাজ করেছি। এরপরে এখানেই.com সেল বাজার নামে আরেকটা অনলাইন মার্কেট প্লেস ছিল, সো ওইখানে কাজ করেছি। ওইখানে আমি বিজনেস ডেভেলপমেন্ট, অনলাইন ডিজিটাল মার্কেটিং এসব বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেছি, টিআর বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেছি। এটার পরে আমি হচ্ছে অ্যাডটেকে চলে আসি, তারপরে ডিজিটাল অ্যাডভার্টাইজিং একদম কোর ডিজিটাল অ্যাডভার্টাইজিং এ চলে আসি। এশিয়াটিক ডিজিটাল ওখানে কাজ করি, অ্যাডপ্লে নামের একটা কোম্পানি ছিল সেখানে কাজ করি তার আগে। এরপরে আমি এডিএ নামে একটা কোম্পানিতে আসি। এডিএ হচ্ছে আজিয়াটা গ্রুপের মানে রবি মাদার কোম্পানি, আজিয়াটা গ্রুপের একটা কোম্পানি ছিল আর কি, যারা কিনা ডেটা অ্যানালিটিক্স, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এসব নিয়ে কাজ করতো। সো ওইখানে মোটামুটি বেশ কিছুদিন কাজ করলাম। এরপরে হচ্ছে যাই মেটা, যে বাংলাদেশে যে মেটার যে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ছিল সেটার বাংলাদেশের বিজনেসটা দেখার জন্য যাই। সো ওইটা করি। ওটার পরে হচ্ছে নাও আমি তো হচ্ছে এক্সেনটেক হচ্ছে রবির একটা সাবসিডিয়ারি, যারা হচ্ছে রবির যে রবি প্লাস টেকনোলজি ফিল্ডে B2B বিজনেস দেখে। আমরা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, সাইবার সিকিউরিটি এরকম বিভিন্ন জিনিস নিয়ে কাজ করি। আপনার লম্বা একটা ক্যারিয়ারের যাত্রা শুনলাম আমরা, যেটা আসলে আপনাকে মনে হয় সত্যি কথা বলতে কি মানে ইয়ং জেনারেশন যারা আসতেছে বা যারা ফ্রেশ গ্রাজুয়েট তারা কিন্তু আপনাকে অনুকরণ করে, এবং এটা আমরা সবাই জেনে থাকি। ইভেন দো ইন্ডাস্ট্রিতে অলরেডি যারা আছে তারা তো আপনাকে করছে। তো আপনার লম্বা একটা ক্যারিয়ার সম্পর্কে আমরা জানতে পারলাম। আপনি মেটাতে এক্স হেড অফ মেটা অ্যাডভার্টাইজিং বিজনেস ইন বাংলাদেশ ফর মেটা এএসপি তে ছিলেন। সেখানকার অভিজ্ঞতাটা কেমন ছিল যে গ্লোবাল সেক্টর থেকে একটা ব্র্যান্ডকে লিড করা? এই অর্গানাইজেশনটাতে যাওয়াটা আসলে আমার অনেক ইন্টারেস্টেড জায়গা ছিল, বিকজ এটা হচ্ছে মেটার সাথে একদম ডিরেক্টলি মেটাকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশে কাজ করা। সো মেটার যেটা ছিল যে ওদের অথরাইজ সেলস পার্টনার বলে একটা প্রোগ্রাম ছিল। সো যাদের কাজ ছিল হচ্ছে মেটা যেসব দেশে নিজেদের অফিস বা থাকতো না, তো তারা যেটা করতো যে তারা হচ্ছে একজন কাউকে অ্যাপয়েন্ট করতো অন বিহাফ অফ দেম টু ডু বিজনেস ইন দ্য মার্কেট। সো আমি আর কি ওই অর্গানাইজেশনটাতে বাংলাদেশের অপারেশনটা দেখতাম। সো ওইটার আসলে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ওয়াজ আই থিঙ্ক গেটিং আ ভিজিবিলিটি ইনটু যে আসলে আমরা যেহেতু ফেসবুক, মেটা, ইনস্টাগ্রাম এসব কোম্পানি যখন চিন্তা করি তখন দেখা যায় কি এসব কোম্পানি মানে লোকাল। এই এক্সপিরিয়েন্সটা আমার মোটামুটি এটার আগেও কয়েকবার হয়েছে। সেটা হচ্ছে যে আই থিঙ্ক অনেক সময় হয় কি আমরা যারা স্পেশালি নতুনরা যারা কাজকর্ম করে চিন্তা করে যে একটা বড় কোম্পানির নাম শুনলে মনে হয় কি না কি কাজ করে বা কি জানি প্রসেসে কাজ করে, আমরা হয়তো বা ডিফারেন্ট ভাবে করতেছি এরকম কোনো কিছু মনে থাকে আর কি, কনফিউশন থাকে যে আমরা যেভাবে কাজ করি এরকম ভাবে কাজ করে, আমাদের যেসব চ্যালেঞ্জেস থাকে ওদের উপর এরকম চ্যালেঞ্জেস থাকে।
I think এই এক্সপিরিয়েন্সটা has given me a very big understanding of যে আসলে গ্লোবালি বিভিন্ন বড় বড় কোম্পানি and Meta being one of the biggest companies in the world, তারাও যে কাজ করে সেটার কাজের ধরনটাও কিন্তু আসলে কি টাইপের, ওখানে চ্যালেঞ্জেস কি থাকে, ওখানে আসলে মানুষের কালচারালি কি প্রবলেম থাকে না থাকে, বা কাজের অ্যাপ্রোচ কিভাবে থাকে, ভালো করে তারা কিভাবে করে। ওকে, সো আই থিঙ্ক এই এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি গুড, অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হচ্ছে ইজ ভেরি ভ্যালুয়েবল, যেটা আসলে আহ, সে না নিজেকে অ্যাজ এ গ্লোবাল রিসোর্সের পার্ট হিসাবে চিন্তা করতে Exactly. সুবিধা করে, রাদার দেন থিঙ্কিং আচ্ছা আমি তো বাংলাদেশে একটা কোম্পানিতে কাজ করি। আহ, মানে আমি যে জায়গা থেকে বলতে পারবো যে হচ্ছে আই থিঙ্ক আমরা অনেক সময় নিজেদেরকে আন্ডার ভ্যালু করি, মনে করি যে আমরা যেভাবে কাজ করতেছি বা আমরা যে কাজটা করি এটা হয়তো লেভেলটা অত বেশি না। বাট আসলে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে আসলে আমরা মানে অনেক কিছুই আমরা করতে পারি। ইনফ্যাক্ট আমার ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ছিল এখানে, যে ওই টাইমে আমরা যখন মেটার ওই বিজনেসটা এখানে দেখতেছিলাম, সো মেটা তো অ্যাডভার্টাইজিং এ অনেক নতুন নতুন ফিচার প্রোডাক্ট অনেক কিছু নিয়ে আসতো। সেরকম বেশ কয়েকটা প্রোডাক্ট ছিল যেটা বাংলাদেশি আমরা ফার্স্ট মানে অ্যাকচুয়ালি লাইভ মানে ক্লায়েন্টের সাথে লঞ্চ করতে পারি, ওকে, ওকে। কেস স্টাডি বানাইতে পারি। যেই কেস স্টাডি গুলো দেন আমাদের কোম্পানি অথবা মেটার যে ইউরোপের টিম ছিল তাদের কাছে নিয়ে যায় প্রেজেন্ট করে, and then তারা তাদের কাছে ক্লায়েন্টকে প্রেজেন্ট করে। রাইট, সো নর্মালি যেটা হয় যে আমাদের একটা থট প্রসেস থাকে যে ওরা আগায় করবে আমরা ফলো করবো। Right. আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে যে মেটার একটা ডেভেলপ করার সলিউশন বাংলাদেশে আমরা আগে লঞ্চ করে ফেলছি, কেস স্টাডি বানায় ফেলছি, which then got adopted in a different European market. So এটা একটি ভেরি এম্পাওয়ারিং মনে হয় যে আসলে এক্স্যাক্টলি। থ্যাংক ইউ মুরাব ভাই। আর এই পর্যায়ে আমরা আপনার সাথে কথা বলবো বাংলাদেশের স্টার্টআপ এবং এন্টারপ্রেনিউর কিছু বিষয় নিয়ে কথা বলবো। যেমন বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে আপনি সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা কোনটা দেখতেছেন? একটা বিষয় আছে বাংলাদেশের স্টার্টআপ যেভাবে বেশ বিগ ইয়ার ফ্রেমের কিছু কোম্পানি বাংলাদেশে রাইজ করেছে, আবার ফল ডাউনও করেছে, এই ধরনের রেকর্ড আছে। বাট এর মূল কারণটা কি হতে পারে? যে একজন এন্টারপ্রেনার বলি বা একজন ফ্রেশ গ্রাজুয়েট বলি, সে যখন ইনোভেটিভ কিছু নিয়ে আসবে, সে স্টার্টআপ টাইপে কিছু করতে চাইবে, তার কোন কোন দিকগুলোতে মানে কম্প্যাক্ট হয়ে আসা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, সো আমি স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপ নিয়ে বলি। হ্যাঁ, আমার এখানে একটা ক্লিয়ার অবজারভেশন যেটা হয়েছে আমার কাছে মনে হয়, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি, অফকোর্স মার্কেট হ্যাজ ভেরি, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আসলে আহ, কিছু জার্গনস গেট ভেরি মানে মানে ইজিলি থ্রোন অ্যারাউন্ড। যেরকম লেটস সে যে বললেন না যে ইনোভেটিভ কিছু করা, রাইট, বা ধরেন খুব ডিফারেন্ট কিছু করা, বা আই থিঙ্ক এট দ্য এন্ড অফ দ্য ডে উই মাস্ট আন্ডারস্ট্যান্ড যে বিজনেস তো আসলে বিজনেস Right. একটা ফাংশন। স্টার্টআপের ফান্ডামেন্টাল ফাংশন হচ্ছে স্টার্টআপ একটা প্রবলেম আইডেন্টিফাই করবে, সে প্রবলেমটা সলভ করবে। Right. সে সলভ করার জন্য দ্রুত চেষ্টা করবে, দ্রুত চেষ্টা করার জন্য সে আসলে হয়তোবা ইনিশিয়ালি বার্ন করবে তার Mhm. ইনভেস্টমেন্ট, সে লসে চলতে পারে, ইনভেস্টমেন্ট নিয়ে সে দ্রুত বার্ন করবে, বাট সে যখন একটা সার্টেন পর্যায়ে পৌঁছে যাবে তখন দেখা যাবে যে এটা ওই যেই প্রবলেমটা সলভ করছে সেটা তখন বিজনেস পজিটিভ হওয়া শুরু করবে। বাট এটার গোড়াটা কিন্তু আসলে রাইট প্রবলেমটা আইডেন্টিফাই করে আসলে সলিউশন নিয়ে কাজ করা। এক্স্যাক্টলি। সো আমি যদি স্টার্টআপ ফাউন্ডার চিন্তা করি, এন্টারপ্রেনার চিন্তা করি, আই থিঙ্ক এই মাইন্ডসেটটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল আমাদের সবার জন্য, যে আমরা আমাদের নিজেদের প্রবলেম আইডেন্টিফাই করে নিজেরাই এটার সলিউশন নিয়ে চিন্তা করবো, রাদার দেন যে আমরা একটা মানে যেটা আমাদের মধ্যে দেশে অনেক চ্যালেঞ্জ হয় যে মেবি বাইরে থেকে কেউ একজন এসে আগে আমাকে বলে যে আমার এটা একটা প্রবলেম, তারপর আরেকজন এসে বলে যে প্রবলেমটা কেমনে সলভ করবো। Right. আমাদের দেশের লোকজন আমরা খালি ওটা ইমপ্লিমেন্ট করতে, মানে Same আমার thing. কাছে মনে হয় যে স্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপের যে স্পিরিটটা, দ্য স্পিরিট হ্যাজ টু বি যে আমরা আমাদের নিজস্ব প্রবলেম আইডেন্টিফাই করবো, একজন স্টার্টআপ তার আশেপাশে এনভায়রনমেন্ট বা যেখানেই হোক, Mhm. বাংলাদেশে বা মানে গ্লোবাল স্ট্রাকচার হইতে পারে, সে কোনো একটা প্রবলেম দেখবে যে জিনিসটা তার কাছে মনে হবে যে তার এটার প্রতি ফিক্স করার জন্য যে এফর্টটা দিতে হবে এটার প্রতি তার প্যাশন আছে, সো সে ওই প্যাশন নিয়ে কাজ করবে, বাকি থিংস উইল স্টার্ট ফলিং ইন প্লেস আস্তে আস্তে করে, তখন ইকোসিস্টেম ডেভেলপ হওয়া শুরু করবে। সবার যদি উদ্দেশ্য এটাই থাকে যে ফাউন্ডারের কাজ হচ্ছে যে এই প্রবলেমটা সলভ করা, আই থিঙ্ক দ্যাট ইজ আ ফান্ডামেন্টাল স্পিরিট, যেটা আসলে এন্টারপ্রেনারশিপের জায়গা থেকে যদি বলি, স্টার্টআপ ফাউন্ডারদের জায়গা থেকে বলি, that has to be inbuilt into the system আর কি, rather than এটাকে একটা কুইক উইন টাইপের জিনিস চিন্তা করা। Right. স্টার্টআপ cannot be a quick win. স্টার্টআপ has to be যে আমি একটা প্রবলেম ধরে কাজ করতেছি, মেবি আমার এই স্টার্টআপটা ফেল করতে পারে, বাট আমার এই স্টার্টআপটা ফেল করার পরে এত লার্নিং জেনারেট করবে যে লার্নিংটা মেবি আরেকজন ফাউন্ডার নিয়ে
সে নেক্সট স্টেপ থেকে কাজ করতে পারবে। দ্যাট ইজ হাউ আ স্টার্টআপ ইজ সাপোজ টু ওয়ার্ক। ইটস গ্রেট। খুব ভালো কিছু জানতে পারলাম। তো স্টার্টআপ ফাউন্ডার্স এর জন্য অ্যাক্সেস টু ফান্ডিং এর বাস্তবতা কেমন এবং কিভাবে তারা লোকাল এবং ইন্টারন্যাশনাল ফান্ডিং অপরচুনিটিস ম্যাক্সিমাইজ করতে পারে? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, হ্যাঁ, আমাদের যেটা সবার ফার্স্টে বুঝতে হবে যে আমরা কিন্তু এখনো উই হ্যাভ নট বিকাম আ মানে একটা আমাদের ওই এনভায়রনমেন্ট বলি, কালচার বলি, যাই বলি, ইট হ্যাজ স্টিল নট বিকাম আ কালচার যেখানে হচ্ছে স্টার্টআপ ফান্ডিং আসলে রাইট অ্যামাউন্ট অ্যাভেলেবল। ছোট ছোট ফান্ডিং অ্যাভেলেবল, এঞ্জেল ইনভেস্টমেন্ট অ্যাভেলেবল, কিন্তু আসলে আছে না যে আমরা যেটা গ্লোবালি অনেক সময় দেখি যে বিভিন্ন কোম্পানি, ছোট কোম্পানি প্রেজেন্টেশন বানায়, কনসেপ্ট নোট দিয়ে যে লেভেলে ফান্ড রেজ করতে পারে, আমাদের এই কোম্পানিগুলো কিন্তু এখনো আসলে এটা করতে পারে না। সো আমার কাছে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে এখানে আসলে মানে এখানে গভর্নমেন্টের অনেক 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 রাইট অ্যাপ্রোচ নেওয়ার বিষয় আছে, অনেক পলিসিগত ঝামেলা আছে। আমাদের যে ফান্ডিং ইকোসিস্টেমে যদিও লেটস সে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক একটা স্টার্টআপদের জন্য ফান্ড করছে, বাট জাস্ট অ্যালোকেট করা কিন্তু ইজ নট ইনাফ। অ্যাকচুয়ালি হোয়াট উইল বি দ্য ক্রাইটেরিয়া যেটা থ্রুতে পাবে ব্যাংকরা, যেখানে মানে ব্যাংক ইজ সাপোজ টু মানে মানে ব্যাংক তো আসলে অ্যাসিওরড রিটার্ন ছাড়া নর্মালি ইনভেস্ট করতে চাবে না। এন্ড স্টার্টআপ হ্যাজ টু বি অ্যাবাউট অনেকগুলো পোর্টফোলিও ধরে ধরে আলাদা করে কোনটা ভালো করবে কোনটা খারাপ করবে এরকম করে কাজ করবে আর কি। সো আই থিঙ্ক আমাদের দেশের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে স্টার্টআপে যারা ইনভেস্টমেন্ট করবে রাদার দেন ফাউন্ডার্স, আই থিঙ্ক দেয়ার হ্যাজ টু বি কিছু গ্রুমিং সেশনস অর সামথিং, নট জাস্ট গ্রুমিং সেশন, ওয়ার্কশপ হতে পারে, অনেক কিছু হতে পারে। আসলে ইনভেস্টরদের মাইন্ডসেট নিয়ে কাজ করাটা আমার কাছে মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে দেয়ার আর ইনভেস্টার যার কাছে অনেক ক্যাশ অ্যাভেলেবল আছে, অনেক ইনভেস্টমেন্ট অ্যাভেলেবল আছে, কিন্তু তার আসলে স্টার্টআপ মানে এন্ড তার পক্ষে আসলে পসিবল যে একটা 10 কোটি 20 কোটি 100 কোটি টাকার রিস্ক নিয়ে বসে থাকা ইজ পসিবল বিকজ তার সে বা 2 কোটি টাকার রিস্ক নিয়ে বসে থাকা পসিবল বিকজ সে হয়তো মানে তার অ্যাক্সেস টু ফান্ডস অনেক আছে অথবা তার অন্য জায়গায় প্রফিট অনেক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে ওইসব মানুষগুলো কিন্তু আমাদের এখনো স্টার্টআপ ইকোসিস্টেমে ইনভেস্টর হিসেবে আসলে এখনো সবাই ঢুকতে পারতেছে না। ঢুকতে না পারার পিছনে অনেকগুলো কারণ আছে, একটা তো ওভারঅল মাইন্ডসেটের বিষয় আছে, আরেকটা আমার কাছে যেটা বারবার মনে হয় যে আমরা এখনো না প্রবলেম সলভিং জায়গাতে ঢুকতে পারি না। যে ধরেন কোন স্টার্টআপ এক্সাক্ট কোন প্রবলেমটা আসলে সলভ করতেছে এন্ড সেটা কি লেভেলে স্কেল করবে, সেটা কি লেভেলে বিজনেস ভ্যালু আছে। আর আরেকটা অ্যাঙ্গেল যেটা চিন্তা করার বিষয় আছে যেটা হচ্ছে গ্লোবাল মানে ফান্ডিং নিয়ে আমাদের যেটা চ্যালেঞ্জ হয়, গ্লোবালি যখন কেউ ফান্ড করবে নর্মালি গ্লোবাল ইনভেস্টার্সরা আসলে একটা মার্কেট একটা দেশ ধরে ফান্ডিং করার কনসেপচুয়াল কম থাকে। আচ্ছা, ও চিন্তা করে যে আমি সাউথ ইস্ট এশিয়াতে কি করব, এন্ড দেন ক্যান উই ডু সামথিং যেখানে আসলে নট জাস্ট বাংলাদেশ সেটা লিমিটেড থাকতে হবে, ইট ক্যান হ্যাভ এন ইম্প্যাক্ট অন এইসব জায়গাতে। রাইট, আমি যে আইডিয়াটা চিন্তা করবো ইট ডাজন্ট নিড টু বি অনলি লিমিটেড টু বাংলাদেশ। ক্যান ইট বি অ্যান আইডিয়া যেটা আসলে সাউথ ইস্ট এশিয়ার অন্য দেশে যেতে পারে? ক্যান দিস বি অ্যান আইডিয়া যেটা আমরা আফ্রিকাতে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি? সো ক্যান আই ডেভেলপ সামথিং যেটা বলে না যে গ্লোবাল সাউথ বলে একটা জিনিস আছে, যে যেসব কান্ট্রি গুলো সাউথে এন্ড দে আর নট মানে অত মানে গ্লোবাল সাউথের পার্সপেক্টিভে কিন্তু বাংলাদেশের অবস্থা খুব ভালো, মানে উই আর ওয়ান অফ দ্য গুড কান্ট্রিজ যারা কিনা অনেক এক্সপোর্ট আছে। সো দেন ক্যান উই হ্যাভ ফাউন্ডার্স যারা কিনা নিজেদেরকে একটু ইন্টারন্যাশনাল ভাবে চিন্তা করবে রাদার দেন আচ্ছা ঠিক আছে আমি একটা সলিউশন বানাবো দেন একটা বিদেশি ইনভেস্টর আনবো জাস্ট ফর বাংলাদেশ মার্কেট। এতে যে প্রবলেমটা হয় আলটিমেটলি আমাদের ফাউন্ডারদের কি করতে হয়, যেহেতু বাংলাদেশে পলিসি টলিসি অনেক ঝামেলা আছে, বিদেশিরা ইনভেস্ট করা নিয়ে আসলে অত বেশি ওপেনলি আসতে পারে না বা চায় না। সো তখন যে জিনিসটা করে তারা দেখা যায় একটা কোম্পানি খুলে হচ্ছে সিঙ্গাপুরে বা দুবাইতে, দেখা যায় ইনভেস্টমেন্টটা আসলে যায় অ্যাজ এ সিঙ্গাপুর কোম্পানি, ওইটা একটা পোর্শন বাংলাদেশে আসলো, বাট দেন এগেন কিন্তু আসলে তার মানে কিন্তু বাংলাদেশের ইকোসিস্টেমে কিন্তু কিছু হয় নাই, হয়েছে হালকা পাতলা হয়েছে, যে পোটেনশিয়াল ছিল ওইটা হয় নাই। রাদার হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ দ্যাট বাংলাদেশি ফাউন্ডারের সিঙ্গাপুরের কোম্পানি হ্যাজ মেড লেটস সে $10 million রেভিনিউ মানে ইনভেস্টমেন্ট পাইছে, যেটা একটা ছোট পোর্শন আসলে বাংলাদেশে আসছে। সো আমরা অনেক শুনি যে তখন টিআর শুনি মনে হয় অনেক কিছু করতেছে, বাট ইন রিয়েলিটি কতদূর আসলে আমাদের লোকালি ইম্প্যাক্ট হয়েছে এই জায়গাটা মিসিং রয়ে যায়। সো it's not an easy problem to solve, to be honest. আমার কাছে মনে হয় there are a lot of factors যেটাকে ঠিক করতে হবে, but I think the core is that we have to look at startups as a way to solve আমাদের local problems যেটাকে স্কেল করা যাবে। I think এটা যদি সবার মাথায় ঢুকে ফেলা যেতে পারে, সবাইকে প্র্যাকটিস করে ফেলা যেতে পারে in terms of founders as well as investors,
আই থিঙ্ক তখন এই জিনিসগুলো আর একটু অ্যাটলিস্ট দ্যাট ক্যান বি আ স্টার্টিং পয়েন্ট টু সলভ দিস। That's great. মানে খুব ইম্প্যাক্টফুল কিছু কথা বলে আসলে আমার যেটা মনে হয় আমি যদি অ্যাড করি কিছুটা যে বর্তমান সময়ে আমাদের মানে বিশেষ করে তরুণ জেনারেশন বা যারা আসতেছে বা যারা নতুন কিছু করতে চায়, যারা এন্টারপ্রেনারশিপে আসতে চায় বা ইনোভেটিভ কিছু করতে চায়, তারা আপনি এখন যে কথাগুলো অ্যাড করলেন এইভাবে যদি চিন্তা করে আমার মনে হয় না যে কোনো প্রবলেম ফেস করা বা কোনো ইয়াতে পড়ার কোনো পসিবিলিটি থেকে যায়। তো থ্যাংক ইউ মোরাব ভাই। আর আমরা নেক্সট ইয়াতে যাব, লিডারশিপ নিয়ে কিছু কোশ্চেন থাকবে। কারণ আপনাকে ইন্ডাস্ট্রিতে বলি বা নতুনরা অনেকেই ফলো করে যে আমরা এমন কিছু করতে চাই, মুনাফের মতো মাল্টিটাস্কিং কিছু করতে চাই এবং সেটা প্রপারলি, এবং লিডারশিপের জায়গাটা ওইভাবে তৈরি করতে চাই। সেই ক্ষেত্রে ইয়ংদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে, যারা বিশেষ করে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি লেভেলে আছে, সার্ভাইভ করতেছে বা কিছু করার চেষ্টা করতেছে, এবং যারা ফ্রেশ গ্রাজুয়েটরা আসতেছে, নেক্সট লিডার যারা আসতেছে, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? আচ্ছা, আমার কাছে একটা জায়গা মনে হয় যেটা মেবি আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে অনেক করছি এন্ড আই থিঙ্ক দ্যাট হ্যাজ হেল্প মি আ লট। সেটা হচ্ছে আমি আসলে নর্মালি আমার একটা টাইম পর্যন্ত আমি আমার যেখানে কাজ করি ওইখানে আমার রোলটা কি ওইটা ধরে, মানে আমার রোল কি আমার জেডি কি এটা ধরে কাজ করতেছি, এটা আসলে হার্ডলি কখনো হয়েছে আর কি। ওকে। মাই থট প্রসেস হ্যাজ বিন যে আমি কোম্পানিতে ঢুকছি, এখানে কাজ করে যা কাজ হয় করতে থাকবো। মানে অনেকে যেরকম আমি এখন অনেকে দেখি অনেক জিজ্ঞাসা করে আচ্ছা আগে একটু জেডিটা দেন দেখি তো কি আছে না আছে। সো আমি তো আই ডোন্ট ইভেন মানে আমার মাথায় আসলে জেডি জিনিসটা কাজই করে না, টু বি অনেস্ট। অফকোর্স দ্যাট ডাজন্ট মিন আমি সবার কাজ করতে চাই, বিষয়টা এরকম না। সো আই আন্ডারস্ট্যান্ড মাই কোর রেসপন্সিবিলিটি, আমি যখন একটা কোম্পানিতে আছি এটা আমার কোর রেসপন্সিবিলিটি, আমার ভালো করে করতে হবে। বাট আমি যখন কাজ করতে করতে অন্য একটা নতুন কিছু করার সুযোগ পাই, তখন আমি আসলে ওইটাকে রাদার দেন লুকিং অ্যাট আমাকে এই কাজটা কেউ চাপাই দিল, লুক অ্যাট ইট লাইক দিস, আচ্ছা এই জিনিসটা তো আমি পারি না, এটা তো শেখার একটা চান্স রয়েছে। ওকে। সো ফর এক্সাম্পল আমি অনেক আর্লি, মানে যেটা হয় মার্কেটিং টার্গেটিং এ যারা কাজ করে ব্র্যান্ড নিয়ে কাজ করে দেখা যায় নাম্বারস নিয়ে খুব ভালো হয় না, বলে এক্সেল এগুলো ধরতে চাই না, ফর্মরা ঝামেলা। সো আমি আসলে যেটা হয়েছিল যে আমি তখন ব্র্যান্ডে কাজ করি একটা অর্গানাইজেশনে, তো দেখতাম যে ওইটা ওখানে ফাইন্যান্স টিম থেকে অনেক কিছু চাইতো, এই করতো ওই করতো অনেক কিছু হতো, আর সবাই দেখি এক্সেলে খুব ভালো করে। রাইট। আমার কাছে মনে হইলো যে আচ্ছা মেবি দিস ইজ অ্যান অপরচুনিটি, আমি অনেক কিছু করে দেখলাম জানে আমিও তো শিখে গেছি। সো আমিও ভিলুক আপ করতে পারি, পিভট করতে পারি, এই করতে পারি ওই করতে পারি, অনেক কিছু করতে পারি। ওকে। রাদার দেন লুকিং অ্যাট ইট লাইক ও আমাকে তার কাজ চাপাই দিচ্ছে, আই লুকড অ্যাট ইট লাইক আচ্ছা এটা তো আমি পারি না, ক্যান আই ট্রাই টু লার্ন দিস। আমি এটা কিন্তু বলতেছি 12, 13, 14 বছর আগে কথা। ওকে। সো এই আই থিঙ্ক এই থট প্রসেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আসলে আমি তো এই অর্গানাইজেশনে বসে কতদূর আমার জেডি সেটার জন্য আমি কত দূর দিচ্ছি, কত দূর পাচ্ছি। আই থিঙ্ক এইটা ইজ নট আ, মানে এই থট প্রসেসটা মাথায় না আসতে দেওয়াই মনে হয় ভালো। At least early days, I think it's very important যে any chance you get to learn anything, just go for it with the right spirit, যে ভাই এটা করলে আমি এটা একটা নতুন কিছু নতুন কিছু শেখার সুযোগ থাকবে। বিকজ ওই শেখার জিনিসটা না কোনো কোনো একটা জায়গায় কাজে লাগে। And আমার কাছে মনে হয়েছে আমার ক্যারিয়ারে দিস হ্যাজ হেল্পড আ লট, বিকজ আমার যেটা হইতো যে যেহেতু ওই অর্গানাইজেশন আমি ফাইন্যান্স এইসব নিয়ে মানে ওইটা করতে চাই, ফাইন্যান্সের প্রসেস অনেক বোঝা শুরু, মানে প্রসেসটা বোঝার চেষ্টা করছি অনেক। I also started developing a lot of empathy for finance. So normally যেটা হয় মার্কেটিং আর ফাইন্যান্স সব জায়গায় মারামারি করে, আমার আলহামদুলিল্লাহ হ্যাজ বিন এক্সপিরিয়েন্স যে আমার সাথে আমার ম্যাক্সিমাম আই থিঙ্ক অলমোস্ট সব মানে কোম্পানিতে যেখানে কাজ করছি ফাইন্যান্স টিমের সাথে আমার সবসময় খুব ভালো সম্পর্ক থাকছে, বিকজ আই ফেল্ট আই কুড আন্ডারস্ট্যান্ড দেয়ার পয়েন্ট অফ ভিউ। আমি যখন তাদের পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছি, আই থিঙ্ক দে অলসো ওপেন আপ এন্ড দে অলসো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট অফ ভিউ। আপনি ওই জায়গাটাকে অ্যালাইন করে কাজ করতে পেরেছেন বা তাদের সাইকোলজিটা ধরতে পেরেছেন, সেই অনুযায়ী আপনি তাদের সাথে জি করতে পেরেছেন। দ্যাটস গ্রেট। আরেকটা বিষয় আসবো, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে এখন একটা পলিটিক্যাল আনস্টেবিলিটি এন্ড সবকিছু মিলে জব মার্কেটের অবস্থা খুবই খারাপ। মানে যে হারে ফ্রেশ গ্রাজুয়েটরা বের হচ্ছে সেই হারে মার্কেটে জব নাই, এবং মানে মার্কেটের অবস্থা খুবই বাজে। তো সেই জায়গা থেকে ডিজিটাল সেক্টর যদি কেউ আসতে চায় বা নতুন ভাবে যদি নিজের মতো করে কিছু করতে চায় এন্টারপ্রেনারশিপের জায়গা থেকে, বা এই চ্যালেঞ্জিং মার্কেটটাতে জব ক্রাইসিস এবং সার্বিক দেশের পরিস্থিতি মিলে এই ক্ষেত্রে তাদেরকে মানে ইয়ংদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে, তারা কিভাবে নিজেদেরকে তৈরি করবে? আচ্ছা, সো আই থিঙ্ক একটা সুবিধা হয়েছে কি যেটা আমার কাছে খুব মনে হয় বাংলাদেশের কারেন্ট কনটেক্সটে, যে কোনো ইয়াং পার্সন ইন্ডাস্ট্রির যে কারোর সাথে যদি দেখা করতে চায়, কথা বলতে চায়, অ্যাপ্রোচ করতে চায়,
I think in general it has become much easier আগের থেকে। রাইট যে I think there is an added appreciation যে আসলে let's say আমার কাছে মনে হয় আমি হয়তো বা একদম যারা ইয়াঙ্গার অনেক হুম। নতুন ফ্রেশ এদেরকেও আমি একটু কম বুঝি যেহেতু আমার কাজের ক্ষেত্রে হয়তো বা তাদের সাথে অনেক ইন্টারাকশন করার চান্স হয় না। সেরকম আমি অনেকেই চিনি আমাদের নেটওয়ার্কে যারা কিনা চায় ইয়াঙ্গার পিপলের সাথে এঙ্গেজ। এঙ্গেজ সো হয় কি চাকরি মার্কেটে কম আছে ট্রু, আবার আবার অল্টারনেট গল্পটা হচ্ছে এই কথাটা অনেক শুনি যে একটা ভালো ছেলে পাচ্ছি না, একটা ভালো মেয়ে পাচ্ছি না, একটা ভালো রিসোর্স পাচ্ছি না যাকে আমার টিমে নিই। সো হয় কি সবাই যখন কেউ কাউকে খুঁজতেছে টিমে দে আর লুকিং ফর সামবডি যে কিনা তার মানে যে তার উপরে ডিপেন্ড করতে পারে, রাইট? রাইট সো ডিপেন্ডেবল আমি ধরেন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন বা আপনার সাথে আমার পরিচয় হয়েছে কোনো একটা জায়গাতে, ইফ আই ক্যান গিভ ইউ দ্যাট ফিলিং যে ইউ ক্যান ডিপেন্ড অন মি, তখন যেটা হবে যে আপনার যদি মনে হয় যে আপনি আমার উপরে ডিপেন্ড করতে পারবেন কোনো কিছু, তখন হয় অনেক সময় আপনি নিজেও চিন্তা করা শুরু করবেন যে আচ্ছা ওনাকে বা ওকে তো আমার মনে হচ্ছে অনেক ডিপেন্ডেবল, ওকে কি আমি কোনো কাজে লাগাইতে পারি। ডিপেন্ডেন্সি এই হ্যাঁ মানে এই জিনিসটাকে ডেভেলপ করা যে ইউ ক্যান ডিপেন্ড অন মি, আই থিঙ্ক দ্যাট ইজ আ ওয়ে টু ব্রেক দ্য ক্লাটার আর কি। ওকে যে কারণ অনেক সময় হয় কি যে আমি কথা বললাম একজনের সাথে বা কেউ কেউ একজনের কারোর একটা ইন্টারভিউ নিল বা কোনো একটা পরিচয় হলো, আমি যদি ফিলিংটা যদি ডেভেলপ করে ফেলতে পারি কোনোভাবে যে আমার সাথে যেই কথা হবে সে বুঝতে পারবে যে এই মানুষটার উপরে ডিপেন্ড করা যাবে, মানে একটু Right. কিছুক্ষণ ইন্টারাকশন করলে আই থিঙ্ক তখন হয় কি অনেক সময় অনেক আনকনভেনশনাল জব অপরচুনিটি ওপেন হয়ে যায়। তখন দেখা যায় অনেকে বলে যে আচ্ছা আমার তো নাই বাট ওর কারণ আমি কিন্তু অনেক শুনি যে একটা ভালো ইয়ে দেন তো, একটা ভালো ছেলে দেন তো, একটা ভালো মেয়ে দেন তো, বা একটা ভালো কাউকে দেন তো মার্কেটিং এ কাজ করতেছে। কারণ আমার চ্যালেঞ্জ হয়েছে আমি যখন কাউকে রেকমেন্ড করবো, আমি যখন রেকমেন্ডও করি, সো আমি কয়েক জায়গায় দেখছি যে এরকম হয় যে তারা কথা বলার পরে হলো যে হয়েছে বাট ওর কাছে মনে হচ্ছে অতটা ডিপেন্ডেবল হবে কি হবে না বুঝতেছে না। কারণ কি কেউ যখন কারণ এমনি জব মার্কেট খুব ডিফিকাল্ট, রাইট মানুষ হায়ারিং করতেছে খুব বেছে বেছে। আগে যদি 2-3 জনকে হায়ার করতে এখন দেখা যাচ্ছে একজনকে হায়ার করতেছে। তার মানে ওই মানুষটার কতদূর আমার লোডটা নিতে পারবে এইটা বিকামস ভেরি ক্রিটিক্যাল ফর অ্যাসেসমেন্ট। সো তখন হয় কি যে কেউ একজন আসলো সে নিজেকে এমন ভাবে প্রজেক্ট করলো মনে হইলো যে সে তো সবকিছু পারে, মানে যে এরকম আরেকটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে আই প্রজেক্ট টু ইউ অ্যাজ ইফ যে আমি সব পাই, তখন না শুনে মনে হয় আসলে এথিক্স পারে না। মানে ট্রু সো আই থিঙ্ক আই হ্যাভ অলসো সিন এরকম কয়েকটা জায়গা যেখানে আই থিঙ্ক ইয়াং পিপল কামিং ইন লট অফ এনার্জি, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে সে সবই পারে, হুইচ গিভস মি আ ফিলিং যে সব পারলে তো আসলে কিছু পারে না। সব পারলে কিছু আর কেন পারো কথা অনেকটাই সঠিক মানে এই মানে বর্তমান সিচুয়েশনাল যে জায়গা থেকে মুনাফ ভাই সম্পর্কে একটা বিষয় আমার জানার ছিল। মুনাফ ভাইয়ের সম্পর্কে যখন আমি অ্যানালাইসিস করি তখন একটা বিষয় আমার কাছে আসে হচ্ছে কি আহ মুনাফ মুজিব চৌধুরী নিজেকে সেলফ ট্রেন পজিটিভ থিঙ্কার বলেন এবং এই মাইন্ডসেট কিভাবে আপনার প্রফেশনাল জার্নিতে একটা ইম্প্যাক্ট ফেলে বা পার্থক্য তৈরি করে দেয় এটা একটু জানতে চাচ্ছিলাম। না সো এইটা আমি আসলে খুব কনসিয়াসলি আই ওয়ান্ট টু সে যে মানে হয়েছে কি আমরা যে যেখানেই কাজ করি, হ্যাঁ আশেপাশে তো সবার কাজটা কি থাকে, সবার কাজ থেকে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করা। সো আমি কি নিয়ে কাজ করছি, আমি আসলে আমি মার্কেটিং নিয়ে কাজ করছি, ডিজিটাল এইসব নিয়ে কাজ করছি, আরেকটা বড় কাজ করছি, একটা বড় টাইম স্পেন্ড করছি হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট সেলস। সো বিজনেস ডেভেলপমেন্ট সেলস এর একটা মজার বিষয় হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট এন্ড সেলস ইজ মোর অ্যাবাউট ডিলিং উইথ লসেস দেন উইনস। সো স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে 10টা, মানে মানে 30% সাকসেস রেশিও। আমি যদি 10টা অ্যাপ্রোচ করি তাহলে 3টা আসলে লক হবে, এরকম বিষয়টা। তার মানে 7টা তো মানে there are 7 deals that I will lose, right? রাইট So this is a standard process, মানে স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিস এরকম যে আমি তো 10টা ট্রাই করে চিন্তা করতে পারবো না যে আমি 10টাই পেয়ে যাবো, না 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 কোনো মাঝে মধ্যে হতে পারে বাট ইটস নট লাইক যে দিস ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তার মানে বিজনেস ডেভেলপমেন্ট সেলস ইজ মোর অ্যাবাউট লুজিং দেন উইনিং। আমি যখন মোর অ্যাবাউট লুজিং চিন্তা করবো তার মানে আই হ্যাভ এক্সপিরিয়েন্সড আ লট অফ লসেস রাইট ইন টার্মস অফ ফেলিয়ার্স। আমি যদি এখন ফেলিয়ারটাকে পজিটিভলি চিন্তা না করতে পারি then I will get into a mindset which is like very difficult. So আমি এরকম এই ফেলিয়ার থেকে কিভাবে পজিটিভ হব সেটা নিয়ে আমি মানে অনেক কাজ করছি, অনেক কিছু করছি, ট্রাই টু সো এই জন্য I say যে আমরা সেলফ Exactly. পজিটিভ থিঙ্কার।
because I have taken a lot of learning from my failures and tried to convert it into something positive to move forward. এখানে আরেকটা বিষয় ছিল যে মুনাফ মুজিব চৌধুরীর একটা স্টার্ট আপের গল্প ছিল, ইফ আই এম নট রং, সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। So আমার একটা organization আছে, I call it একসাথে Foundation. Even Right. though it's not like a NGO, it is a social enterprise type of একটা organization. যেটা থ্রুতে এটা আসলে কিভাবে হয়েছে, এটা হচ্ছে যে কোভিড এর মধ্যে আমি গ্রামে চলে গেছিলাম, কিছুদিন ছিলাম, and then I started seeing problems যেগুলা গ্রামে আছে। Okay. And I thought যে আমি somebody যে কিনা ডিজিটাল টেকনোলজি এসব নিয়ে কাজ করছি, সো আমি তো যেহেতু অন্য অর্গানাইজেশনের জন্য ওই অর্গানাইজেশন যেসব চ্যালেঞ্জেস গুলো দেয় সেটাই সলভ করার চেষ্টা করি। Right. However, I use that same thought process to solve some problems যেটা হচ্ছে গ্রামগঞ্জে আছে বাংলাদেশে। রাইট। সো এরকম করে আমি দুই একটা প্রবলেম নিয়ে কাজ করা শুরু করি, করতে করতে দেখা গেল আই ডিজাইন দ্য মডেল, যেটা থ্রুতে কিভাবে করে বায়োগ্যাস প্ল্যান্ট থেকে মানে ক্লিন ফুয়েল, মানে ক্লিন কুকিং ফুয়েল প্লাস ওইটার ওয়েস্ট প্রোডাক্ট থেকে কিভাবে করে অর্গানিক ফার্টিলাইজার বানানো যায়, স্কেলে অর্গানিক ফার্মিং বেটার করা যায়। সো আমি এটার একটা বিজনেস মডেল মোটামুটি করে ফেলছি আর কি, ওকে। which is operational, আমার কিছু মানে আছে কিছু জিনিসপত্র আছে, but the objective is to do this as a organization that will create impact and make changes in rural setting এরকম। ওকে। বাট ওইটা আসলে প্রবলেম সলভিং মাইন্ডসেট থেকে আর কি, মনে হচ্ছে এটা- প্রবলেম আছে কেমনে সলভ করি, এগুলো Right. নিয়ে চিন্তা করতে করতে দেখা গেছে একটা কিছু দাঁড় হয়ে গেছে, বাট উইথ দিস সেম মাইন্ডসেট অফ looking at a problem and trying to figure out a solution. It's great. মনে ভাই, প্রেজেন্ট সিচুয়েশনে আমরা গ্লোবালি পাশাপাশি লোকালি এবং গ্লোবাল ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশও এআই নিয়ে আমরা যে বেশ এটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করছি। একটা কথা আছে বর্তমানে চলতেছে যে এআই আগামীতে এতটাই ডমিনেট করবে যে চাকরির বাজারে সেটা অনেক বড়ভাবে ইম্প্যাক্ট করবে। তো এটা একটা ভীতিকর একটা মেসেজ, মানে এখন পর্যন্ত যতটুকু, Right. বিশেষ করে যারা নিউ কামার আসতেছে তাদের জন্য। তো এটা কতটুকু সত্যতা আছে, বা সত্যতা না, আমি কথাটা বলবো যে এটা এই চ্যালেঞ্জটাকে নিতে হলে তরুণদের কিভাবে নিজেদেরকে চেঞ্জ করতে হবে এবং এআই এর সাথে তাল মিলিয়ে অ্যাডাপ্ট করে কিভাবে নিজের ক্যারিয়ারটাকে আরো ডেভেলপ করতে পারে। সো আমি যদি এআই এর জন্য বলি বিষয়টা, সো এআই জিনিসটা কি, এআই ইজ লাইক একদম মানে আমার কিন্তু এআই মাস্টার হতে হবে না, আমার যেটা করতে হবে যে আমার আসলে আমার রেগুলার কাজে এআই কিভাবে ইউজ হয় এই জায়গাটা খুঁজে বের করতে হবে। সো সেটা আমি যখন বিভিন্ন জিনিস ট্রাই করতে থাকবো, বিভিন্ন কাজে ইউজ করতে থাকবো, তখনই ইউসি যে আমার কাজের প্রোডাক্টিভিটি বাড়তে থাকবে। এই জন্য আসলে আমার যেটা নিজেকে বারবার জিজ্ঞাসা করতে হবে যে আমি কোন কাজটা ভালো পারি, আমার কোন কাজটা আরো বেটার করা দরকার, কোন কাজটা এই খামাখায় সময় না নিয়ে আরো ইজিলি করা যায় স্মার্টার ওয়েতে। সো হ্যাঁ, স্মার্টার ওয়ে। সো দ্য মাইন্ডসেট কিন্তু এটাই যে ইটস লাইক এক্সেলে আমি ফর্মুলা দিয়ে করতে পারি, এক্সেলে আমি টিপ দিয়ে করতে পারি। রাইট। সো আই নিড টু আইডেন্টিফাই যে এক্সেলের কোন কাজটা আমি ম্যানুয়ালি করতেছি এন্ড কোনটা ফর্মুলা দিয়ে পসিবল। সো সেম আমি আমার রেগুলার লাইফে, সেটা পড়াশোনা বলি, চাকরি বাকরি কাজকর্ম যাই বলি, কোন কাজটা আগে আমি হচ্ছে ইয়েতে করতেছিলাম, কোন কাজটা আমি আসলে আগে মানে একদম ম্যানুয়ালি করি বা অন্য একটা কিছু দিয়ে করি যেটা আমি এআই দিয়ে করতে পারি। যেমন একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। সো আমি কয়েকদিন ধরে একটা জিনিস স্টার্ট করছি, সেটা আমি তো মানে আমি ওই যে মানে নিজেই ড্রাইভ করে যাতায়াত করা হয়, তো তোমার একটা সিগনিফিকেন্ট টাইম যায় রাস্তার মধ্যে গাড়ি চালাই। আচ্ছা। আমি এটা নিয়ে অনেক চিন্তা করছিলাম যে টাইমটা তো অনেক নষ্ট হয়, রাস্তায় ট্রাফিক 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকি, কিছু করার নাই। আমি কয়েকদিন ধরে একটা জিনিস শুরু করছি, সেটা হচ্ছে যে থাকে না আমি কোনো একটা কিছু নিয়ে প্ল্যানিং করতেছি, কোনো একটা কিছু করতে হবে, কিছু একটা করতে হবে, সো আমি ওই এআই এর ভয়েসটা চালু করে দিয়ে গাড়ির যে ইয়ে থাকে না, যে এন্টারটেইনমেন্ট সিস্টেম থাকে না, ব্লুটুথে কানেক্ট করলে তো ওটার সাথে আসলে গাড়ি চালতে চালতে ফোনে কথা বলার মতো করে কথা বলা যায়। রাইট। সো আমি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যখন একা থাকি গাড়িতে, তখন দেখা যায় আমি ওর সাথে কথা বলতে থাকি, বলে থাকি এই প্ল্যানটার এটা, বা কোনো একটা কিছু যদি পড়তে হয়, কোনো একটা রিপোর্ট পড়তে হবে, সো এটা দিয়ে বলি যে রিপোর্টে কি কি আছে বলো, ও এটা বলে, ওটা শুনে আমার কোনো প্রশ্ন লাগলে ইন্টারেস্টিং। খুবই মানে ফিউচারিস্টিক লাগে, মনে হয় যে গাড়ি চালাতেছে আমার অ্যাসিস্ট্যান্ট ওর সাথে কথা বলতেছে। রাইট। সো মানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে মানে ইট হ্যাজ টু বি সিম্পল অ্যাপ্লিকেশন যেটা আমার খুঁজে বের করতে হবে, which will make me more productive. সো ওই রিপোর্টটা যেটা আমি কালকে অফিসে এসে পড়তাম বা একটা ওয়ার্ক আওয়ারে বা একটা টাইম বের করে পড়তাম,
ওই রিপোর্টটা আমি আসলে পড়তেছিও না, আমি এটি আইটি দিয়ে বলতেছি বলো তো এটার মধ্যে কি আছে, ও বলতেছে আমার যা ইন্টারাকশন দরকার আমি ওর সাথে করে ফেলতেছি। সো ওই কাজটা আমি যেটা কালকে সকালে করতাম বা হয়তো বা কালকে করতে পারতাম না, আরো 3 দিন পরে করতাম, ওই Right. কাজটা কিন্তু আমি যেতে যেতে করে ফেলছি। Crazy করে ফেলো। So that's how I আমি এই জিনিসটাকে মানে ডিলে করতেছি না বা সময় নিচ্ছে না যে আগামী কালকের জন্য রেখে দিয়ে করবো বা হ্যাঁ, আপনি যেটা বলছেন যে যখন যেটা মানে সেটা সাথে সাথেই অ্যাডপ্ট করতে হবে হ্যাঁ। এবং শিখে নিতে হবে বিভিন্ন সোর্সের মাধ্যমে, রাইট? সেটা। ওকে, মুনাফ ভাই, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশে বিশেষ করে আপনি নিজেও ইয়ংদের মোটিভেট করেন বা বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে যান বা তাদেরকে বিভিন্ন বিষয়ের উপর আপনি হচ্ছে গিয়ে ওয়ার্কশপ বা সেমিনারে আপনি পার্টিসিপেট করেন, গেস্ট হিসেবে যান। তো আমি একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে অনেকেই কাজ করতেছে, অনেক অর্গানাইজেশন কাজ করতেছে এবং খুব চমৎকার ভাবে কাজ করতেছে ক্রস ইন্ডাস্ট্রি নিয়ে। তো সেখান থেকে আহ, অনেকেই অনেক ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছে, বিশেষ করে ফ্রেশ গ্রাজুয়েটের সুযোগ পাচ্ছে অনলাইনের মাধ্যমে হোক, সেটা সার্টিফিকেশন কোর্সের মাধ্যমে হোক। তো বর্তমান বাংলাদেশের এই সময়টাতে এই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের এই জায়গাটাতে মানে ওই কোর্সেস গুলো বা ট্রেনিং গুলো কতটা ইম্প্যাক্টফুল, সেটা যদি আমি বলি প্রফেশনালসদের জায়গা থেকে বা সেটা যদি আমি বলি ফ্রেশ গ্রাজুয়েটদের জায়গা থেকে। সো আই থিঙ্ক এটার দ্য ফার্স্ট থিং আমার থট প্রসেসটা হচ্ছে এরকম যে ফ্যাক্ট যে মানুষ লার্নিং এর জন্য এত কিছু করতেছে, এইটাই ইটসেলফ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। যে আসলে লার্নিং করার জন্য মানুষ যে আসলে চেষ্টা করতেছে, কেউ চেষ্টা করছে কাউকে শিখাতে, কেউ চেষ্টা করছে শিখতে। I have a lot of respect for people যারা আসলে who actually sign up to courses, come to classes, come to workshops, Right. because আমার কাছে মনে হয় এফর্টটা যে নিচ্ছে এটা itself is a big deal. Then comes the conversation যে আসলে এই যে তারা টাইমটা দিচ্ছে বা কেউ একজন কন্ডাক্ট করতেছে, এটা থেকে আসলে কি আউটপুটটা পাচ্ছে। Right. আই থিঙ্ক আউটপুট মেজারে আমাদের আসলে কাজ করার এখনো অনেক চান্সেস আছে, অনেক কিছু করার আছে। সো আউটপুট মেজার করতে গেলে কন্টেন্ট নিয়ে কি কন্টেন্ট নিয়ে ট্রেনিং হচ্ছে এগুলো বোঝার বিষয় আছে। বাট আই থিঙ্ক ইন জেনারেল দ্য ফ্যাক্ট যে আমাদের দেয়ার ইজ আ কালচার গোয়িং অন যে আমার এটা শিখতে হবে, আমার একটু জানতে হবে, আমার ওইটাও শিখতে হবে, এইটা ইজ আ ভেরি গুড কালচার। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আসলে মানে লার্নিংটা আসলে এরকমই হবে, ইট উইল বি সো মাচ অন দ্য গো যে আমি Right. হুট করে জানবো যে এটা নতুন কিছু আসছে, আই নিড টু হুট করে আমার একটা কালকে আজকে সন্ধ্যার সময় 1 ঘন্টার একটা অনলাইন কোর্সে হুম। ভর্তি হয়ে গেলাম, নেক্সট 2 দিনে আমি একটু কিছুক্ষণ টাইম দিলাম, আই গেট আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, হুম। সো দ্যাট আই হ্যাভ আ স্টার্টিং পয়েন্ট। Right. সো লার্নিংটা কিন্তু মোর অফ লাইক একদম যে হাতে ধরে সব শিখাই দিবে এরকম না, ইট দেন বিকামস মোর অফ লাইক অ্যাটলিস্ট একটা স্টার্টিং পয়েন্ট দেয়, একটা ইনিশিয়াল আইডিয়া দেয় বা একটা ডিরেকশন দেয় যে এই সম্পর্কে আমি জানতে চাইলে হুম। আমার আসলে কোন কোন জিনিসগুলো নিয়ে আই নিড টু স্টার্ট বা কোন Right. কোন জিনিসটা আই নিড টু কভার, বা দুই একটা টিপস শিখে ফেললাম সো দ্যাট আমার মাইন্ডটা ভাবে কাজ করা শুরু করতেছে। ফর এক্সাম্পল আমরা যেরকম আই টেক সাম মানে একটা জিনিস কন্ডাক্ট করি যেখানে আমরা হচ্ছে ফাইন্যান্স প্রফেশনালসদেরকে Right. এআই কিভাবে অ্যাডাপ্ট করবে এগুলো নিয়ে কাজ করি। হ্যাঁ। সো আমি ওনাদেরকে একটা জিনিস বোঝার চেষ্টা করতেছিলাম যে দেখেন ফাইন্যান্স প্রফেশনালসরা কিন্তু ইন জেনারেল দে আর ট্রেইন টু ফলো এক্স্যাক্টলি হোয়াট ইজ দেয়ার, and AI is disrupting everything. So naturally এখানে একটা হিউজ মাইন্ডসেট শিফট আছে। সো লার্নিং এর আই থিঙ্ক একটা মাইন্ডসেটের গল্প আছে যেটা নিডস টু বি মানে অ্যাক্টিভলি থট যে আসলে মাইন্ডসেটটা কি, আমি কেন এটা শিখতেছি, এটা শিখে কি করবো, রাদার দেন জাস্ট আচ্ছা ঠিক আছে শিখছি Just, সার্টিফিকেট পেলাম। আই থিঙ্ক ওই ডেজ আর গন যে আপনার সার্টিফিকেট দেখে কেউ বলবে যে আচ্ছা ওর কয়টা সার্টিফিকেট আছে, কয়টা সার্টিফিকেশন No, no. কিছু আছে, কিছু আর ভেরি ইম্পর্টেন্ট বাট নট ইন জেনারেল। In general. Exactly. চমৎকার কিছু বিষয় জানতে পারলাম। মোনাফ ভাই, বর্তমান সময়ে একাডেমিক টু প্রফেশন বা একাডেমিক টু কর্পোরেট, আমি যাই বলি না কেন, এই জায়গা থেকে দেখা যায় যে যারা যারা ইউনিভার্সিটি থেকে বের হয় সদ্য ফ্রেশ গ্রাজুয়েটরা, তারা যখন প্রফেশনাল সেক্টরে আসে তারা একটু স্বভাবতই তারা প্রিপেয়ার থাকে না ইন্ডাস্ট্রির জন্য। বাট আমি যদি গ্লোবাল পার্সপেক্টিভে চিন্তা করি, ইফ আই এম নট রং, তারা কিন্তু ইউনিভার্সিটি থেকেই সবকিছু শিখে আসে বা মোটামুটি নিজেকে প্রিপেয়ার করে মার্কেটে আসে। তো তার থেকে একটু ভিন্ন ধারা আবার আমাদের দেশে বা এইসব কান্ট্রি বা আমাদের দেশের পার্সপেক্টিভে হয়ে থাকে। তো একাডেমিক টু প্রফেশনালের এই জার্নিটা বা প্রফেশনাল সেক্টরের এই জার্নিটাতে একটা ফ্রেশ গ্রাজুয়েটের কিভাবে নিজেকে তৈরি করা উচিত বলে মনে করেন ইউনিভার্সিটির পাশাপাশি? আই থিঙ্ক এটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আমাদের লোকজন যেন বা স্টুডেন্টরা স্পেসিফিক্যালি মানে আসলে এটা স্টুডেন্টদের একা তো বলে লাভ নেই, বাট আমার কাছে মানে ইউনিভার্সিটিস গুলো আস্তে আস্তে মনে হয় করতেছে, বাট আই থিঙ্ক এটা স্টিল ইজ ওয়ার্ক ইন প্রগ্রেস,
যে ইন্ডাস্ট্রি আর একাডেমিয়ার কোলাবোরেশন ইজ লাইক আ মাস্ট। দেয়ার হ্যাজ টু বি, মানে বাই দ্য টাইম একটা গ্রাজুয়েট সে ইউনিভার্সিটি পাস করতেছে, দে শুড হ্যাভ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ মানে সে যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে দে শুড আন্ডারস্ট্যান্ড হাউ অ্যান অর্গানাইজেশন ওয়ার্কস ইন জেনারেল। তার এক্সপিরিয়েন্স থাকতে মানে টুকটাক আসলে বুঝতে পারতেই হবে। ইট ক্যানট বিকাম লাইক আ সারপ্রাইজ। কারেন্টলি যেটা হয়তো অনেক সময় হচ্ছে যে ইট ফিলস লাইক আ সারপ্রাইজ, আই হাই Right. অন্য জিনিস শিখলাম এখানে দেখি অন্যভাবে হচ্ছে। আই থিঙ্ক এখানে জিনিসটা হচ্ছে কি, এখানে আসলে কারিকুলামও আই থিঙ্ক মোর এখনকার কারেন্ট ফরম্যাটে হওয়া উচিত, রাদার দেন ভেরি স্ট্যান্ডার্ড ওয়ে অফ একটা কোম্পানি চলার সিস্টেম কি, রাদার দেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি বিং প্র্যাকটিস। মেবি একাডেমিয়াতে এগুলা নিয়ে ডিবেট হওয়া উচিত। It Right. should become like একটা undergraduate or student should be getting into a situation যেখানে সে অ্যাকচুয়াল মানে থিওরিটিক্যাল জিনিসটা পড়লো, এন্ড দেন ওই ইউনিভার্সিটি থাকা অবস্থায় মানে সে আসলে এটাকে চ্যালেঞ্জ করার জন্য এক্সপিরিয়েন্স করতে পারলো। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় এখন এক্সট্রিমলি ক্রুশাল। কারণ ওই 24-25 বছর পর্যন্ত একটা ছেলে মেয়ে মানে পড়াশোনা করে যখন চাকরিতে এসে ঢুকতেছে, and then they're getting a surprise, and that's a lot of time already wasted, যে টাইমটা আসলে আরো বেটার ভাবে তাকে গ্রোন করতে পারতো, rather than খামাখাই কিছু কনভেনশনাল কথাবার্তা বলে সে একটা ডিফারেন্ট মাইন্ডসেটে আসলে এসে দেখলো তোমার সাথে বিভিন্ন ভাবে কাজ করে। Right. Because universities are supposed to be places যেটা is more connected to real life. Maybe স্কুল টোল পর্যন্ত একটা স্ট্রাকচারে চলবে, একটা ডিসিপ্লিন এসব জিনিস পড়ে যাবে। Right. I think universities and people should learn and understand how the real life works, because I think university te everyone is an adult, right? Sure. Kono bachcha nai, everyone is an adult. So adult money, you are in a tough world. So I think ওই tough world এর এক্সপেরিয়েন্সটা ইউনিভার্সিটি থেকে হওয়া উচিত, সেটার জন্য ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন যত পসিবল তত হওয়া উচিত। এক্স্যাক্টলি। ভাইয়া আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর থ্যাঙ্কস ফর কামিং, অ্যান্ড স্পেশালি শেষ পর্যায়ে একটা বিষয় নিয়ে জানতে চাবো, সেটা হচ্ছে কি আমরা ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেড কাজ করছি একেবারে মার্কেটে, আমরা নিউ কামার এবং স্টার্ট আপ বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি ক্রস ইন্ডাস্ট্রি কানেকশনস, নেটওয়ার্কিং, ট্রেনিং ডেভেলপমেন্ট, মেন্টরশিপ, এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি ফ্রেশ গ্রাজুয়েটদের এন্ডোর্স করা, সেটা নানাভাবে। তো যদি শেষ পর্যায়ে আইআইবি নিয়ে কিছু বলার থাকে আপনার। না, আই থিঙ্ক আপনাদের এই দুইটা জায়গা আই উইল সে ভেরি স্ট্রংলি। একটা হচ্ছে আই থিঙ্ক ফ্রেশ গ্রাজুয়েটসদের পার্সপেক্টিভটা ফোকাস করে আপনারা যে কনভারসেশন জেনারেট করতেছেন, উইচ ইজ ভেরি গুড। সেকেন্ড হচ্ছে আই থিঙ্ক মেন্টরশিপ ইজ অলসো আ গুড অ্যাঙ্গেল টু লুক ইনটু, বিকজ অনেক ফ্রেশ গ্রাজুয়েটসরা থাকে হয়তো বা আমি আমার নেটওয়ার্কের জন্য, আপনার অনেক ভালো নেটওয়ার্ক, আপনি অনেক মানুষকে অ্যাক্সেস করে ফেললেন, বাট আমার আসলে নেটওয়ার্ক নাই, আমি কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। বাট আমি যদি একটু কেউ প্রপার পেতাম যে আমার একটু নেটওয়ার্ক মানে একটু মেন্টর করতো, কোনো একটা প্রবলেমের সময় তার কাছে যেতে পারতাম। I think this culture you can মানে আপনারা যদি এটাকে একটু গ্রুমিং করতে পারেন, অথবা ইউ ক্যান অ্যাটলিস্ট ইনস্টিগেট দিস, তখন যেটা হবে এটা আসলে গোয়িং ফরওয়ার্ড আস্তে আস্তে ওভারঅল ইন্ডাস্ট্রি উইল মানে গেট ভেরি মানে কি বলবো, ওভারঅল ইন্ডাস্ট্রিতে আসলে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হওয়া উচিত। বিকজ আই থিঙ্ক এটা ইজ ভেরি ভ্যালুয়েবল, কারণ আমরা যারা কাজ করি অনেকদিন ধরে, আমাদের কিন্তু পরিচিত মানুষই বিভিন্ন জায়গাতে কাজ করে, সো কারোর কোনো চ্যালেঞ্জ ফেস করলে কিন্তু একজন আরেকজনের সাথে ডিসকাশন করা যায়। বাট দেখা যায় যে একজন নতুন ফ্রেশ কেউ একজন আসছে, তার জন্য ডিসকাশন এন্ট্রি পয়েন্টটা বিকামস ভেরি ডিফিকাল্ট। সো মেবি ওইখানে তার কিছু ছোট হেল্প দরকার, যেটা হলে সে অনেক ভালো করতো, কিন্তু তার ওই অ্যাক্সেসটাই আসতেছে না। তাকে একটু হলে পুশ করা, একটু রাইট গাইডেন্সটা দিয়ে দেওয়া। বিকজ আই থিঙ্ক এই ছোটখাটো গাইডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো হয়তো অনেক সময় অনেক হেল্প করে, যেটা আমরা হয়তো একটা টাইমে অনেক মানে পেয়েছি, বা গোয়িং ফরওয়ার্ডও যখন লাগে উই ট্রাই টু গেট দিস। So I think based on that, I think IIB is a very, very good initiative. So I wish all the best. I hope apnara, you do more meaningful work, more impactful work. But yeah, so best of luck on this journey. থ্যাংক ইউ সো মাচ মোনাব ভাই, আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন।